লোকে আমাকে কবাড়িওয়ালা বলে ঘৃণার চোখে দেখত। একদিন আমি একটা বড় বাংলো থেকে রদ্দিমাল কিনেছিলাম, যেগুলোর মধ্যে কিছু পুরনো বই ছিল। আমি বাড়ি এসে যখন বইগুলো আলাদা করছিলাম, তখন একটা বইয়ের ভেতর থেকে পুরনো আমলের বন্ড বেরোলো। আমি চাইলে বড়লোক হয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেই বন্ড ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলাম। যখন আমি আবার সেই বাংলোতে গেলাম, তখন জানতে পারলাম যে ওই পরিবারটি অনেক ঋণে ডুবে আছে এবং তাদের বাড়ি বিক্রি হওয়ার উপক্রম হয়েছে। আমার সততা তাদের প্রাণ বাঁচিয়ে দিল এবং বদলে তারা আমাকে তাদের মেয়ের বিয়ে আর একটা চাকরির প্রস্তাব দিল। আমি গৌরব। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। আমাকে দেখা মাত্রই মা সাথে সাথে বলল, এই মাত্র একটা বাচ্চা এসেছিল। সে বলেছে যে বড় এলাকা ৩ নম্বর বাংলোতে তোমাকে মনে করা হয়েছে। হয়তো আজ সেখান থেকে তুমি অনেক ভারী রদ্দিমাল পেতে চলেছ। ভালো করে দেখে বড় বড় বইগুলো আলাদা করে রাখবে। পরে আমরা ওগুলো বড় দোকানে বেশি দামে বিক্রি করব, অথবা হতে পারে বাজারে গিয়ে বিক্রি করে আসব। ওদের একটা বড় লাইব্রেরি আছে, হয়তো ওরা লাইব্রেরি খালি করতে চাইছে। তুমি খুব সাবধানে যেও, আর যতটা পারো নিয়ে এসো। আজ মনে হচ্ছে একটু ভালো আয় হবে। মায়ের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, মানে আমি কি সাথে বেশি টাকা নিয়ে যাব যদি বেশি মাল থাকে?" তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন এবং বললেন, এটাই বেশি ভালো হবে, কারণ টাকা তখন তোমাকে ওদের হিসেব অনুযায়ী দিতে হবে। ধনী লোক ওরা, এমনও হতে পারে যে তোমার কাছ থেকে ওরা কোনো টাকাই নিল না, কিন্তু সাবধানে সাথে নিয়ে যেও। যদি আবার ফিরে আসতে হয় তবে খুব মুশকিল হয়ে যাবে। আমি আবার ভেতরে এলাম। আমি সিন্দুক খুলে প্রায় ৩,০০০ টাকা নিজের কাছে রাখলাম। পুরো লাইব্রেরির বই ছিল, মানে অনেক লাভ হতে পারত। মা আমাকে বসিয়ে নিজের সাথে নাস্তা করালেন। মা বলতে লাগলেন, বাবা, সবসময় সৎ থেকো, কখনো কারোর সাথে কোনো ভুল করো না, আর কাউকে ধোঁকা দিও না, যাতে তোমার ক্ষতি হয় এবং তাদের ভরসা তোমার ওপর থেকে উঠে যায়। আমি মায়ের কথাগুলো শুনতাম আর খুব বুঝতাম। আমার মা সবসময় আমাকে এই ধরনের কথাই শেখাতেন, যাতে কারো ক্ষতি না হয়। আমি নাস্তা করে সাথে সাথে নিজের সাইকেল বাইরে বের করতে লাগলাম। আজ আমার কাছে বাইক থাকলে কত সুবিধে হতো, কিন্তু প্রতিটি সমস্যার সাথেই সমাধান থাকে। আমি সবসময় এই কথা বলে নিজেকে সামলে নিতাম। সাইকেল নিয়ে আমি বাইরে এসেছি কি আসিনি, হঠাৎ পাশের বাড়ির আঙ্কেল আমাকে দেখে বললেন, এত ইনকাম করছো, বড় বড় ঘর থেকে তোমার ফোন আসতে শুরু করেছে, ওরা তো নিশ্চয়ই অনেক টাকা দেয়, অন্তত একটা বাইক তো কিনে নাও। কাবাড়িওয়ালা হলে কি হয়েছে, একদিন আসবে যখন অনেক টাকা কামাবে। এই তুমি সাইকেলে ঘুরতে থাকো, সাইকেল চালাতে চালাতে তুমি হাঁপিয়ে ওঠো না। যদি তোমার কাছে বাইক থাকতো তবে তোমার এত কষ্ট হতো না, তুমি আরামে যে কোনো জায়গায় যেতে পারতে। ওনার কথা শুনে আমি কোনো জবাব দিলাম না। আজকালকার লোক কত সহজে এই কথাগুলো বলে ফেলে, কিন্তু কেউ জানে না যে সামনে থাকা মানুষটা কেমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মায়ের অপারেশন হবার কথা ছিল, কিন্তু আমার কাছে এত টাকা ছিল না যে আমি ওনার অপারেশন করাতে পারি। এখন আপাতত ওষুধের ওপরই ওনার দিন কাটছিল। আমি চুপচাপ প্যাডেল মারতে শুরু করলাম এবং সোজা সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। মাথায় শুধু এই চিন্তাই ঘুরছিল যে কাশ আমার কাছে অনেক টাকা থাকত আর আমি মায়ের চিকিৎসা করাতে পারতাম। ওনার পিত্তথলিতে ব্যথা থাকত। ডাক্তার পরিষ্কার বলে দিয়েছিলেন যে যতক্ষণ না এই পিত্তথলি বের করা হচ্ছে ওনার ব্যথা এমনই থাকবে, এবং যত দ্রুত সম্ভব এই কাজটা করিয়ে নিন, না হলে ভবিষ্যতে আপনাদের অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে। আমি সব জানতাম। আমার সাথে মেলামেশা করা অনেক ছেলেও আমাকে আড়ালে আবডালে বুঝিয়েছিল যে মায়ের চিকিৎসা করাও। যদি বিষ ছড়িয়ে যায় তবে তুমি খুব সমস্যায় পড়বে। ওনার কিছু হয়ে গেলে তোমার আগে পিছে কেউ থাকবে না। তোমার যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করানো উচিত, যাতে উনি দ্রুত সুস্থ হয়ে তোমার পাশে থাকতে পারেন। কিন্তু আমার কাছে টাকাই ছিল না। আমি আফসোস করতে করতে সেই বড় বাড়ির দিকে চলে গেলাম। মেইন সিকিউরিটিতে আমাকে আটকে দেওয়া হলো যে এই ধরনের লোক ভেতরে যেতে পারবে না। আমি সঙ্গে সঙ্গে বললাম যে ৩ নম্বর বাংলোর সুদেশ সাহেব ডেকেছেন, আপনি ওনাকে ফোন করে জিজ্ঞেস করে নিন এবং বলুন যে রদ্দিওয়ালা এসেছে। আমার কথা শুনে সে আমার দিকে একবার তাকালো। আমি নাম সঠিক বলেছিলাম, তাই সে কল করার জন্য নিজের কোয়ার্টারে চলে গেল। কিছুক্ষণ পর সে বাইরে এলো এবং আমাকে দেখে বলল, আগে কখনো দেখিনি, তুমি কি এদের কাছে আগেও এসেছ? আমি মাথা নেড়ে হ্যাঁ বলে বললাম যে ২-৩ বার এসেছি। ওনার ছোট মেয়ে নিজের বই মাঝে মাঝেই আমাকে বিক্রি করে এবং প্রায়ই নিজের বই আমার থেকেই কেনে। আমি ওনাকে এখান থেকে নয়, বরং কোচিং থেকে চিনি, যেখানে ওই ম্যাডাম পড়তে যান। আমার কথা শুনে সে বলল, যাও, তোমাকে ভেতরে ডাকছে, আর হ্যাঁ, তাড়াতাড়ি ফিরে এসো, বেশি নাটক করার দরকার নেই। আর যদি তুমি কাউকে বিরক্ত করো বা অন্য কোনো ঘরে যাওয়ার চেষ্টা করো, তবে আমি তোমাকে ছাড়ব না, মনে রেখো এই কথা।
এখন জলদি যাও আর জলদি ফিরে এসো। তার হাতে একটা মোটা লাঠি ছিল। বড় বাড়িতে কাজ করা লোকেরাও কিছু বেশি হাওয়ায় ওড়ে, তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। আমি কিছু না বলে সাইকেল নিয়ে বাংলোর দিকে এগিয়ে গেলাম। কিছুটা পথ পেরিয়ে আমি বাংলোর কাছে চলে এলাম। আমাকে দেখামাত্রই গার্ড দরজা খুলে দিল। আমি ভেতরে গেলাম তো সামনে সেই মেয়েটি দাঁড়িয়েছিল যাকে আমি প্রায়ই রদ্দিমাল দিতাম। দেখতে সে খুব সুন্দরী ছিল, ছোট নাক, সুন্দর চোখ, গোল মুখ, তাকে দেখলে কোনো ছোট পরীর মতো মনে হতো। বলতে গেলে আমি একজন কাবাড়িওয়ালা ছিলাম। সাধারণত এমন লোকেদের চেহারা একটু অদ্ভুত হয়, কিন্তু আমি দেখতে খুব ভালো এবং স্বাস্থ্যবান ছিলাম, গায়ের রঙও ফর্সা ছিল। যদি আমার কাছে কোনো ভালো গুণ বা পড়াশোনা থাকত, তবে আজ আমি কাবাড়িওয়ালা হতাম না। আমাকে দেখামাত্রই সে আমার কাছে চলে এলো এবং বলল, আপনি লাইব্রেরিতে চলে আসুন, আজ আমরা অনেক বই বের করেছি। আর আপনার আসতে এত দেরি কেন হলো? আমরা কখন থেকে আপনার অপেক্ষা করছি। আমি নিজের সাইকেল একপাশে দাঁড় করালাম এবং নিজের শার্টের বোতাম ঠিক করতে করতে বললাম যে আপনার সিকিউরিটি গার্ড আটকে দিয়েছিল, ফালতু কথা বলছিল। যাই হোক, আপনি ওসব ছাড়ুন, এটা বলুন যে প্রায় কটা বই হবে। আমার কথা শুনে সে খুব মিষ্টি করে বলল, বাড়িতে শুধু আজ আমার ছোট বোন আর পরিচারিকা আছে, আমরা কিছুক্ষণ বসে কথা বলি। আমি আপনার জন্য নিজের হাতে চা বানাবো, আমি খুব ভালো চা বানাতে পারি। আমি অবাক হয়ে সেই মেয়েটির দিকে তাকালাম এবং কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কিছুক্ষণ পর যখন আমরা বাড়ির দরজায় পৌঁছালাম, তখন আমি নম্রভাবে বললাম, দেখুন ম্যাডাম, আমি আপনাকে খুব সম্মান করি, কিন্তু আমি চা ইত্যাদি খেতে পারবো না। আমি এখানে নিজের কাজের জন্য এসেছি এবং নিজের কাজ করে চলে যেতে চাই। আপনার গার্ড আমাকে এমনিতেই বলে দিয়েছে যে জলদি ফিরে আসতে, ওখানে বেশিক্ষণ থাকার কোনো দরকার নেই। যদি আমি এখানে দেরি করি তবে সে আমাকে ছাড়বে না। আপনি নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। দয়া করে আমাকে জলদি দিয়ে দিন এবং আমাকে নিজের বাড়িতেও ফিরে যেতে হবে। আমার কথা শুনে সে বলল, আপনাকে এই বিষয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি ওর মাথা আমার বাবার থেকে ঠিক করিয়ে দেব। প্রত্যেক আসা যাওয়া করা মানুষকে ও এভাবেই বিরক্ত করে। আমরা ওকে নিরাপত্তার জন্য রেখেছি, জীবন নষ্ট করার জন্য নয়। আপনি ওর দিক থেকে দুশ্চিন্তা করা বন্ধ করুন। আপনি যদি বলেন তবে আমি আপনাকে দরজা পর্যন্ত নিজে ছেড়ে দিয়ে আসব। সে আপনাকে একটা কথা বলার সাহসও পাবে না। আমার সামনে কথা বলার সাহস ওর হবে না। আপনার ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যখন আমি মাথা নেড়ে না বললাম এবং বললাম, আমার কাজ শুধু এখানে নয়, আমাকে আরও অনেক জায়গায় যেতে হবে। আপনি আমাকে বইগুলো দিয়ে দিন যাতে আমি জলদি এখান থেকে বেরোতে পারি। আমার আরও অনেক কাজ আছে। আমার কথা শুনে তার মুখের রং ফিকে হয়ে গেল, চোখের উজ্জ্বলতা কমে গেল। আমি কোনো ছোট বাচ্চা ছিলাম না, একজন বুদ্ধিমান মানুষ ছিলাম, যাকে সেই মেয়েটির মনের অবস্থা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিন্তু আমি এমন কোনো ভুল করতে চাইছিলাম না যা তার জীবনকে সমস্যায় ফেলে দেয়, এবং আমারও। যখনই সে আমার সাথে দেখা করত, সে এভাবেই কথা বলত, আর একজন ছেলে হিসেবে আমি জানতাম যে সে আমার ব্যাপারে কী ভাবছে। আমি তাকে উৎসাহ দিতে চাইছিলাম না, কারণ আমি নিজের মর্যাদা জানতাম। সে আমাকে সোজা লাইব্রেরিতে নিয়ে এলো। সেখানে অনেক বই সাজানো ছিল, আর কিছু বই নিচে একপাশে রাখা ছিল। বই অনেক ছিল। আমার মুখ এক মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে উঠল, মানে আজ আমার খুব লাভ হতে চলেছে। বইগুলো খুব বড় বড় ছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, এই সব বই তোমার অনেক কাজে আসবে। আমাদের এগুলো পড়ার একদম ইচ্ছে নেই, আর এগুলো নষ্ট হয়ে গেছে। আমাদের এখন এগুলোর কোনো দরকার নেই। তুমি এই সব বই নিয়ে যেতে পারো। প্রায় 50টি বই ছিল, আর প্রতিটি বই খুব ভারী আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। কোনো একটারও পাতা ছেঁড়া ছিল না। আমি বললাম, এর জন্য আমি আপনাকে 2000 টাকা দেব। সে বলল, আরে না না, আমাদের টাকা চাই না, আমরা তো এমনিই এগুলো ফেলে দিতাম। আপনি নিয়ে যান এগুলো, আমাদের এগুলোর কোনো দরকার নেই। যখন আমি অবাক হয়ে সেই মেয়েটির কথা শুনলাম, এত পড়াশোনা জানা বুদ্ধিমান মেয়ে এমন ফালতু কথা কিভাবে বলতে পারে? বই কি কেউ কখনো ফেলে দেয়? কিন্তু আমি কিছু বললাম না, চুপচাপ নিজের ব্যাগে ভরতে শুরু করলাম। আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি টাকা দিয়েই যাব, কিন্তু এই বইগুলো পরবর্তীতে আমাকে অনেক বেশি ফায়দা দিতে চলেছে। সব বই ব্যাগে ভরার পর আমি উঠে দাঁড়ালাম। ওগুলো সামলানো খুব মুশকিল ছিল, কিন্তু আমি কোনোভাবে ওগুলো তুলে নিলাম এবং সেই মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে মনে রেখেছেন। এই সব মিলিয়ে 2000 টাকা হয়, আপনাকে টাকা নিতেই হবে। যখন সে মাসুমভাবে বলল, আমার তরফ থেকে একটা উপহার মনে করে রেখে দিন, আমি টাকা নিতে পারবো না, আমাকে মাফ করে দিন, চা খেলে আমার খুব ভালো লাগত। এটা ভেবে নিন যে এই বইগুলোর বদলে 1 কাপ চা তো পাওনা হয়। আমি খুব ভালো চা বানাই, আপনি একবার খেয়ে তো দেখুন। তার কথা শুনে আমার মনে খুব একটা অদ্ভুত অস্বস্তি হল।
মনে হচ্ছিল যেন মেয়েটি আমাকে কিছু বলতে চায়, নিজের মনের অবস্থা আমার সামনে প্রকাশ করতে চায়। কিন্তু আমি তাকে এমনটা করতে দিতে পারতাম না। যদি সে এমনটা করত তবে পরে ক্ষতিই হতো। আমি আমার মন কারও উপর নষ্ট করতে পারতাম না। এই সব কিছু আমার হতে চলা স্ত্রীর জন্য ছিল, এবং আমি জানতাম যে যাই হয়ে যাক, আমি যত টাকাই রোজগার করি না কেন, এই মেয়েটি কখনো আমার হতে পারবে না। তাই আমি এমন কিছু করতে চাইছিলাম না যাতে আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। আমি নিজের ব্যাগ সামলালাম এবং নিঃশব্দে বাইরে বেরিয়ে এলাম। সে আমার পেছন পেছন এলো। এখন আমি সেই ব্যাগটা নিজের সাইকেলে ঠিকমতো রেখেছি কি রাখিনি, অমনি সে আমার দিকে তাকিয়ে বলল, আমি কি আপনার বাড়ি আসতে পারি? আমার ইচ্ছে আপনার মায়ের সাথে দেখা করার। দয়া করে মানা করবেন না, আমার খুব ইচ্ছে আছে। আমি আপনার মায়ের সাথে দেখা করতে চাই। যদি আপনি মানা করেন তবে আমি খুব খারাপ ভাবব। তার কথা শুনে আমার আরও একবার খুব অদ্ভুত লাগল, কিন্তু আমি সাথে সাথে বললাম, হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসতে পারেন। আপনার নিজের বাড়ি আছে ঠিকই, কিন্তু আপনি আপনার বাড়ির লোকেদের থেকে অনুমতি নিয়ে আসবেন, পাছে তারা কিছু মনে না করেন। আমি জানি যে এটা বলার মতো আমি কেউ নই, কিন্তু আপনার মা বাবা আপনার আপন, আর তাদের থেকে জিজ্ঞেস করা খুব জরুরি। তাই আমার কথা হলো, আপনি যখনই আমার বাড়িতে আসবেন তখন আপনার মা বাবাকে জিজ্ঞেস করে আসবেন। আমাদের বাড়ির দরজা সব সময় আপনাদের জন্য খোলা। আমরা আপনাকে আটকানোর কে? আপনি যখন খুশি আমাদের বাড়িতে আসতে পারেন। আমার কথায় সে কোনো জবাব দিল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল যে আমার কথা তার খুব খারাপ লেগেছে। আমি শুধু চুপচাপ নিজে সাইকেল নিয়ে বাইরে বেরিয়ে এলাম। দরজায় পৌঁছলাম তো গার্ড সঙ্গে সঙ্গে আমাকে আটকে দিল। আমি ঘাবড়ে গিয়ে তার দিকে তাকালাম। এক মুহূর্তের জন্য মনে হলো যেন গার্ড ছোট ম্যাডামের মনের কথা জেনে ফেলেছে। কিন্তু সে আমার ব্যাগে হাত মেরে বলল, একবার আমাকে চেক করতে দাও, এর ভেতরে কি আছে? কোথাও তুমি কোনো চুরি তো করনি তো? তোমাদের মতো লোকেদের কোনো ভরসা নেই, তোমরা এই রকমই হও। সে আরও কিছু বলতো, তখনই হিমাংশী ম্যাডামের গলা শোনা গেল। আমি তোমাকে এখানে সিকিউরিটির জন্য রেখেছি নাকি লোকেদের বিরক্ত করার জন্য? সে যদি একজন গরিব মানুষ হয় আর সাইকেলে থাকে, তবে তুমি তার সাথে এই ধরনের ব্যবহার করবে? এই শিক্ষা পেয়েছ তুমি? তুমি জানো না লোকেদের সম্মান কিভাবে করতে হয়? সে গরিব হোক বা বড় লোক, তাদের সম্মান সবসময় করা উচিত। কাউকে এরকম কথা বলতে তোমার কি একদম লজ্জা লাগে না? সে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে বলল, ম্যাডাম, এই ধরনের লোকেরা খুব চুরি করে আর বোঝাও যায় না, তাই আমি শুধু ব্যাগটা চেক করতে চেয়েছিলাম, এছাড়া আর কোনো কথা নেই। হিমাংশী আরও একবার চিৎকার করে বলল, যতটা তোমাকে বলা হয়েছে ততটাই করো। ভবিষ্যতে যদি তুমি গৌরবের সাথে এমন করো তবে মনে রেখো আমার চেয়ে খারাপ কেউ হবে না। এরপর থেকে ওনার সাথে যেন এই ধরনের ব্যবহার না হয়, নইলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব এবং তুমি কোথাও চাকরি পাবে না। এই বলে সে আমার দিকে তাকালো এবং ইশারায় চলে যেতে বলল। তার আমার জন্য লড়াই করাটা আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আমি নিজের মনকে নিয়ন্ত্রণ করে সেখান থেকে বেরিয়ে এলাম। সারা রাস্তা আমার মাথায় এই সব কথা ঘুরছিল যে সে কি সত্যি আমার জন্যই তৈরি হয়েছে? আমার কি তার দিকে তাকানো উচিত? তার পছন্দকে কি গ্রহণ করা উচিত? সে কি আমার সাথে ভালো মানাবে? সে কি আমার জীবনে আসতে পারে? আমি অনেক কিছু ভাবছিলাম, কিন্তু আমার কাছে কোনো একটা জিনিসেরও জবাব ছিল না। কিছুক্ষণ পর আমি বাড়িতে পৌঁছলাম। সাইকেল আমি লনেই দাঁড়িয়ে রাখলাম এবং ঘরে চলে এলাম। আমি বসলাম কি বসিনি, তখনই আমার মা জলের গ্লাস নিয়ে আমার কাছে এলেন এবং আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বাবা, জল খেয়ে নাও, আমি খাবার দিচ্ছি, খেয়ে নাও। তারপর আমরা বইগুলো দেখে নেব। যেগুলো ঠিক থাকবে সেগুলো আমরা বাজারে বিক্রি করে দেব। মায়ের কথা শুনে আমি সঙ্গে সঙ্গে বললাম, মা, সব বই খুব ভালো, শুধু একবার আমি চোখ বুলিয়ে নিচ্ছি। আমার মনে হয় না যে আমাদের এখানে কোনো কবাডিওয়ালাকে এই বইগুলো দেওয়া উচিত। বাজারে আমরা এর খুব ভালো দাম পাব। হিমাংশী ম্যাডাম বলছিলেন যে ওনারা বইগুলো পড়ে ফেলেছেন। তার মানে এই সব বই ভালো, তবেই তো ওনারা এগুলো পড়েছেন। আমার কথা শুনে মা বললেন, তুমি ওনাদের বাড়ির মেয়েদের নামও জানো? আমার চোখের সামনে হিমাংশী ম্যাডামের সেই মুখটা ভেসে উঠল, যা আমাকে দেখে প্রায়ই হয়ে যেত। আমি চাইছিলাম মাকে বলতে যে ওখানকার মেয়েটি আমার ব্যাপারে কি ভাবে, কিন্তু আমি এমন কোনো কথা বলিনু যা কোনো মহিলার সম্মান নষ্ট করে। আমি চুপচাপ জল খেলাম এবং মায়ের সাথে ছোটখাটো গল্পের সাথে রান্না করতে শুরু করলাম। রান্না করার পর মা আমার সাথে বসেই খেতে লাগলেন। তিনি আমাকে ছাড়া খেতেন না। আমরা দুজন সবসময় সাথে বসেই খাবার খেতাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন। খাবার সময় তিনি আমাকে বললেন, বাবা, কখনো কোনো জিনিসের ওপর অহংকার করো না, তোমার সাথে যাই ঘটে যাক। তুমি সব সময় চুপ থাকতে শেখো আর কখনো কারো ক্ষতি করো না।
আর কখনো এমন কাজ করো না যাতে আমাদের অপমান হয়। এই কথাগুলো তুমি সবসময় খেয়াল রেখো। আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস কখনো ভাঙতে দিও না। আমি ওনার কথাগুলো শুনলাম এবং বুঝে নিলাম। আমার মা সবসময় আমার সাথে এই ধরনের কথাই বলতেন। তিনি আমাকে সবসময় বোঝাতেন যে একজন মানুষকে কেমন হওয়া উচিত। এখন আমি ঘর থেকে বাইরে এলাম। আমি সব বই ব্যাগ থেকে বের করে সেখানে সাজিয়ে রাখলাম। আমি ক্লাস 5 পর্যন্ত পড়েছিলাম, তাই বই সম্পর্কে সামান্য ধারণা আমারও ছিল। আমি মেঝেতে বসে পড়লাম এবং এখন বইগুলো খুলে খুলে দেখতে লাগলাম। কিছু বই মাঝখান থেকে ছিঁড়ে গিয়েছিল, কিছুর অবস্থা খুব ভালো ছিল, আর কিছু তো দেখে মনে হচ্ছিল যেন হাতও দেওয়া হয়নি। আমি একটা ইংরেজি বই খুললাম। আমি পাতা উল্টাচ্ছিলাম, তখনই হঠাৎ একটা খাম আমার হাতে এলো। আমি খামটি খুলে দেখলাম এর ভেতরে কি আছে। আমি ওটা খুললাম, তার ভেতর থেকে একটা কাগজ বের হলো। আমি ওটা বের করে নিলাম। আমি খুব বেশি পড়াশোনা তো জানতাম না, কিন্তু সামান্য ইংরেজি আর হিন্দি বুঝতে পারতাম। আমি যখন সেই কাগজটা খুললাম, সেটা আর কিছু নয়, বরং পুরানো আমলের কোনো সরকারি বন্ড ছিল। আমার মাথায় হিমাংশী ম্যাডামের ঠাকুরদার কথা এলো, যিনি সরকারি অফিসার ছিলেন। তার মানে এগুলো ওনারই ছিল, কিন্তু তিনি এখন আর এই পৃথিবীতে নেই। আমার মনে এক মুহূর্তের জন্যে লোভ জন্মাল। মা আমার সামনে বসেছিলেন, আমাকে প্রশ্নাতর দৃষ্টিতে দেখছিলেন। আমি শুধু নিঃশব্দে এই বন্ডগুলো একপাশে রেখে দিলাম এবং এখন সাধারণভাবেই বইগুলো দেখতে লাগলাম। তখনই হঠাৎ মা আমার দিকে তাকিয়ে বললেন, "কি ব্যাপার বাবা? এমন কি পেয়েছ ওতে যা তুমি আমার থেকে লুটিয়ে রাখলে? তুমি কি তোমার মাকে বলবে না?" ওনার কথা শুনে আমি খুব বাজেভাবে ঘাবড়ে গেলাম এবং ওনার দিকে তাকিয়ে বললাম, "আরে মা, এতে কিছুই নেই, শুধু ফালতু কাগজ, তাই একপাশে রেখে দিলাম, পরে শান্তিতে দেখব। আপনি ওই হলুদ বইটা তুলে দিন।" মায়ের মন আমার থেকে সরে গেল এবং তিনি আবার বইগুলো দেখতে লাগলেন। অথচ আমার বুক দুরুদুরু করছিল। যদি ওগুলো পুরানো আমলের বন্ড হয়, তবে তার মূল্য কোটি টাকা হবে। আমি বড়লোক হয়ে যেতে পারি, আমার পুরো জীবন বদলে যেতে পারে। আমার মাথায় অনেক ধরনের চিন্তা আসতে লাগল, মুখেও হাসি ফুটে উঠল। এই ধরনের বন্ডের কথা আমি প্রায়ই শুনতে থাকতাম, তাই আমি খুব অস্থির হয়ে উঠছিলাম। প্রায় আধ ঘন্টা কাজ করার পর আমি সেখান থেকে উঠলাম এবং ওই কাগজ নিয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিলাম। আমার মা পাশের বাড়িতে গিয়েছিলেন। আমার বুক ধড়ফড় করছিল। অনেক কষ্টে জমানো টাকা দিয়ে আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম এবং এখন আমি ওই বন্ড নিয়ে গুগলে সার্চ করতে লাগলাম। কিছুক্ষণ পর যে টাকার অঙ্ক আমার সামনে এলো তা দেখে আমার হুঁশ উড়ে গেল। ওগুলো কোনো সাধারণ বন্ড ছিল না, বরং কোটি টাকার বন্ড ছিল। নিশ্চিত হিমাংশী ম্যাডামের ঠাকুরদাই ওনার নাতি নাতনিদের জন্য রেখেছিলেন। আমার আফসোস হতে লাগল যে আমি কি ভুল করছি। হয়তো ওই লোকেদের এই বন্ডের প্রয়োজন আছে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে নিজের মাথা ঝাড়া দিয়ে সেই চিন্তা সরিয়ে দিলাম। ওদের কেন প্রয়োজন হবে? ওরা কত ধনী মানুষ, এত টাকা, এত বড় বাড়ি আর এত বড় ব্যবসা, গাড়ি আছে। ওদের এর কোনো দরকার নেই, এর দরকার আমার আছে। আমি নিজের বাড়ি কিনব, গাড়ি নেব, ব্যবসা করব এবং তারপর হিমাংশী ম্যাডামকে বিয়ে করে নেব। আমি এই টাকা ওদের ফেরত দেব না। এটা আমার খুব কাজে আসবে। আমি আমার যেসব ইচ্ছা আজ পর্যন্ত চেপে রেখেছিলাম, আমি সেগুলোর সব পূরণ করব। নিজের বাড়ি বানাবো আর আমার মাকে সেই বাড়িতে নিয়ে যাব। আমি আমার মায়ের জীবন বদলে দেব, ওনার চিকিৎসা করাবো, ওনাকে সুস্থ করে তুলব। আর তারপর এই কাজ শেষ করে আমি নিজের বিয়ের সম্বন্ধ নিয়ে হিমাংশী ম্যাডামের বাড়ি যাব এবং ওনাকেই বিয়ে করব। আমার মাথায় অনেক ধরনের চিন্তা আসতে শুরু করল। মন খুশিতে নেচে উঠল। আমি ভেবেছিলাম মাকে বলে দেব, কিন্তু আমি এই বিষয়ে বেখবর ছিলাম যে ওপরওয়ালা আমার জন্য কি ভেবে রেখেছেন। সময় ধীরে ধীরে বয়ে যাচ্ছিল। আমি মায়ের অপেক্ষা করছিলাম। 1 ঘণ্টা কেটে গেল। চোখ এখন ক্লান্তিত বুঝে আসছিল। আমি বিছানায় মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমি কিছুই টের পাইনি। আমি ঘুমের মধ্যেই ছিলাম যখন হঠাৎ মনে হলো যেন কেউ আমাকে ডাকছে। আমি ভালো করে দেখার চেষ্টা করলাম, তো মনে হলো যেন আমার মা দাঁড়িয়ে আছেন এবং তিনি আমার সাথেই কথা বলছেন। আমি আরও খুঁটিয়ে দেখার চেষ্টা করলাম। ওনার কথাগুলো আমার কানে এসে লাগল। জীবনে পরিস্থিতি আমাদের প্রতিবার সুযোগ দেয় বড়লোক হবার এবং গরিব থাকার। এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা কি বেছে নেই। কিন্তু ওপরওয়ালা এতেও দুটো রাস্তা বানান, একটি ভালোর আর একটি মন্দের। এখন এটা আমাদের উপর যে আমরা এর মধ্যে কোন রাস্তাটা বেছে নেব। আমরা কি ভালোর রাস্তা বেছে নেই এবং সম্মানের রুটি কামাই, নাকি মন্দের রাস্তা বেছে নেই এবং নিজের মিথ্যে সম্পদ বানিয়ে ফেলি? এটা তোমার নিজের হাতে। যদি আজ তুমি কারো জিনিস তাকে ফিরিয়ে দাও,
তবে ওপরওয়ালা তোমাকে অনেক বড় পুরস্কার দেবেন। এটা তোমার জন্য একটা পরীক্ষা। যদি তুমি এতে পাশ করতে চাও তবে পরের মানুষটিকে তার জিনিস ফিরিয়ে দাও। আমার মা আরও কিছু বলছিলেন, তখনই হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি গভীর চিন্তা থেকে বেরিয়ে এলাম। অবাক হয়ে আমি নিজের জায়গাতেই বসে পড়লাম। ঘামে আমার পুরো মুখ ভিজে গিয়েছিল। আমি কি দেখলাম? আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার মা তো তখন পাশের বাড়িতে গিয়েছিলেন। আমি তো ওনাকে এখনও এই বিষয়ে কিছুই বলিনি। কিন্তু আমি বুঝে গেলাম যে আমার মা খুব ভালো মহিলা ছিলেন, তাই তিনি আমাকে আগেই জানিয়ে দিলেন যাতে আমি কখনো এমনটা না করি। আমার মা আমাকে খুব আদর করে বড় করেছিলেন। 5 বছর আগে আমার বাবা এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন, যার পর আমাকে এই কবাড়িওয়ালার কাজ করতে হয়েছিল। আমি কিছুক্ষণ একেবারে অসাড় হয়ে মেঝেতে বসে থাকলাম, আর যেমনই আমি হুঁশ ফিরে পেলাম, আমি সেই বন্ডগুলো নিজের হাতে তুলে নিলাম। তার মানে মা আমাকে বোঝাতে চাইছিলেন যে এটা তোমার নয়, এটা তোমার কাছে অন্য কারো আমানত, এটা ফিরিয়ে দাও। যদি তুমি এমনটা না করো তবে ওপরওয়ালা তোমাকে কিছুই দেবেন না। হ্যাঁ, আমি গরিব ছিলাম, কিন্তু আমি সৎ অবশ্যই ছিলাম। আমার মা বাবা কখনো কোনো ভুল কাজ করেননি, আমাকে সবসময় ভালো পথে চলতে শিখিয়েছিলেন, আর আমাকে সেখানেই চলা উচিত ছিল। কিছুক্ষণ আমি এই চিন্তাতেই বসে থাকলাম। মানে মা আমার ভাবনার মধ্যে এসে আমাকে বলে দিয়েছিলেন যে এখন আমার কি করা উচিত। তারপর আমি সেই বন্ডকে নিজের বুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলাম এবং নিজের মায়ের কথা ভেবে বললাম, মা, আপনি একদম ঠিক বলছেন। আমি কখনো নিজের জন্য মন্দের রাস্তা বেছে নেব না, বরং ভালোর রাস্তা নিজের জন্য বেছে নেব, আর এই আমানত যার, আমি তার কাছে তা পৌঁছে দেব। আমি খুব ভালো করেই জানতে পেরেছি যে হিমাংশীর ঠাকুরদা সরকারি অফিসার ছিলেন। এই বন ওনারই, এবং এখন এর ওপর ওনার নাতি নাতনিদের হক আছে, আমার নয়। আমি এখন আমার মায়ের অপেক্ষা না করেই ওয়াশরুমে গেলাম এবং স্নান করে জামাকাপড় পাল্টে আমি বাইরে বেরিয়ে এলাম। যদি ওনাদের মনে হয় তবে এই বন্ড ওনারা আমাকে ফিরিয়ে দিতে পারেন, আর যদি না হয় তবে এটা ওনাদের আমানত এবং ওনাদের হাতেই থাকা উচিত। এমনিতেও তো ওনারা অনেক বেশি ধনী। আমার মনে সামান্য একটু আশা ছিল যে হয়তো ওনারা আমাকে এটা ফিরিয়ে দেবেন, কিন্তু আমি তবুও কোনো লালচ মানে লোভ করিনি। আমি ভেবে নিয়েছিলাম যে আমি এটা ওনাদের যে কোনো মূল্যে ফিরিয়ে দেব। আজ আমি হিমাংশীর বাবা আর ওনার ভাইয়ের সাথে দেখা করতে চলেছি, তাই জেনে শুনেই আমি আমার নতুন স্যুটটা পরেছিলাম, যাতে আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। ওপরওয়ালা সৌন্দর্য গরিব মানুষকেও দিয়েছেন, আবার বড়লোকদেরও। সব ভাগ্যের ব্যাপার। বড়লোকের কাছে সৌন্দর্য থাকলে সে অহংকারী হয়ে যায়, আর একজন গরিবের কাছে সৌন্দর্য থাকলে সে সাদাসিধে হয়েও খুব সুন্দর লাগে। আমি বাইরে এলাম। মা ততক্ষণে চলে এসেছিলেন এবং আমাকে এভাবে তৈরি হতে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার বাবা, কোথায় যাওয়ার প্রস্তুতি চলছে? ওনার কথা শুনে আমি নম্রভাবে বললাম, মা, আমি একটা কাজের জন্য যাচ্ছি, আপনি বাড়িতেই থাকবেন, আর যদি কেউ আসে তবে বইগুলো দেবেন না, আমরা বাজারে যাব। আমি জাস্ট কিছুক্ষণেই আসছি, আমার খুব জরুরি কাজ আছে। যদি আমি এই কাজটা না করি তবে হয়তো আমার থেকে খুব বড় ভুল হয়ে যাবে। আপনি দয়া করে আমার কথাগুলো খেয়াল রাখবেন, বাড়ি থেকে যাবেন না, আর বইগুলোর খেয়াল রাখবেন। আমরা ফিরেই বাজারে যাব। যেমনই আমি এগিয়ে যেতে লাগলাম, মা আমার হাত ধরে ফেললেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, কোনো ব্যাপার হয়েছে কি? এমন কি আছে ওই কাগজে যা তুমি লুকিয়েছ আর এখন হঠাৎ করে যাচ্ছ? তুমি কি তোমার মাকে বলবে না? তুমি কি এখন নিজের মায়ের কাছে কথা লোকাতে শুরু করেছ? আমার মায়ের বুদ্ধি খুব প্রখর ছিল। তিনি সহজ থেকে সহজ কথার ভেতর থেকেও আসল সত্য খুঁজে নিতেন। আমি ওনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার মনে হল এমন না হয় যে আমার মায়ের মন ভেঙে যায়। আমার মা আমাকে আমার কল্পনার মধ্যেই বলে দিয়েছিলেন যে এটা যার আমানত তাকে ফিরিয়ে দাও। যদি আমি মাকে বলি আর ওনার মন ভেঙে যায় তবে আমি কিছুই করতে পারব না। আমি ভুল করতে চাইছিলাম না। আমি কখনো চাইনি কারো সাথে এত বড় ভুল করি যার খেসারত আমাকে ভবিষ্যতে দিতে হয়। তাই আমি ওনাকে বাহানা দিয়ে বললাম, বেশি কিছু নয় মা, আমার একটা বন্ধু আছে, ওর পড়াশোনা শেষ হয়েছে, ও আজ পার্টি দিচ্ছে। আমি যাচ্ছি, কিছুক্ষণই চলে আসব। আপনি চিন্তা করবেন না, হতে পারে আমরা আজই বাজারে যাই। এই বলে আমি আর দাঁড়ালাম না। আমি জানতাম যদি আমি দাঁড়িয়ে পড়তাম তবে তিনি আমার থেকে সব সত্যি বের করে নিতেন। আমি সোজা সেই বড় এলাকার দিকে এগিয়ে গেলাম, যেখান থেকে আজ আমি ওই রদ্দি মালগুলো নিয়ে এসেছিলাম। বুকের ধড়ফড়ানি খুব বেড়ে গিয়েছিল, মাথায় অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল, কিন্তু আমি সব চিন্তা ঝেড়ে ফেললাম। আমি শুধু ন্যায়ের পথে আর সত্যের পথে চলতে চাইছিলাম। আমি আমার জীবনে এমন কোনো কাজ করতে চাইছিলাম না যাতে মরার পর আমার আত্মা শান্তি না পায়। আমি কখনো কারো সাথে কোনো ভুল করতে চাইছিলাম না যাতে তার ক্ষতি হয়। আমার কারণে কেউ আঘাত পাক সেটা আমি চাইনি। আমি দরজায় পৌঁছালাম তো সিকিউরিটি গার্ড কিছু না বলেই দরজা খুলে দিল। আমি সোজা হিমাংশী ম্যাডামের বাড়ির দিকে এগিয়ে গেলাম।
ওনাদের দরজায় পৌঁছে আমি একটা লম্বা শ্বাস নিলাম এবং গার্ডের কাছে গিয়ে বললাম যে ভেতরে গিয়ে বলুন কাবাড়িওয়ালা গৌরব এসেছে, তার কাছে একটা জরুরি জিনিস আছে, সেটা ফেরত দিতে হবে। ওনাকে বলুন যে খুব জরুরি কথা আছে। আমি জিজ্ঞেস করলাম, বাড়ির বড়রা কি ফিরেছেন? আমার কথা শুনে গার্ড আমার দিকে এমনভাবে তাকালো আর বলল, তোমার কাছে ওনাদের কি জিনিস আছে, আমাকে দিয়ে দাও, আমি পৌঁছে দেব। আমি মাথা নেড়ে না বললাম এবং বললাম যে জরুরি কাজ ওনাদের সাথেই আছে এবং ওনাদের খুব প্রয়োজনীয় জিনিস আমি ওনাদের হাতেই দিতে চাই। ভালো হবে যদি ভেতরে কথা বলে নাও, বলো যে বইয়ের ভেতর থেকে কিছু একটা পাওয়া গেছে, ওনারা বুঝে যাবেন। গার্ড ভেতরে চলে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলল যে হিমাংশী ম্যাডাম বলেছেন আপনি ভেতরে আসুন, কিন্তু বড় সাহেব এখনও ফেরেননি। তার কথা শুনে আমি কোনো জবাব দিলাম না, শুধু তার সাথেই ভেতরে চলে গেলাম। সে আমাকে সোজা ড্রয়িং রুমে নিয়ে এলো। হিমাংশী ম্যাডাম ওখানেই দাঁড়িয়েছিলেন। আমি ওনাকে নমস্তে করলাম, তো তিনি সঙ্গে সঙ্গে আমার কাছে এসে বললেন, আমার বিশ্বাস হচ্ছে না গৌরব সাহেব যে আপনি আবার এসেছেন। কি জরুরি জিনিস রয়ে গিয়েছিল নাকি কোনো কথা বলতে চান? আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না যে আপনি আবার আমার সামনে দাঁড়িয়ে আছেন। হিমাংশীর চোখের উজ্জ্বলতা দেখার মতো ছিল। নির্ঘাত তার মাথায় এই চিন্তাই ঘুরছিল যে আমি তার সাথে কোনো কথা বলতে এসেছি, কিন্তু এমন কিছুই ছিল না। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, আমাকে আপনার বাবা আর আপনার ভাইয়ের সাথে কথা বলতে হবে। আপনি দয়া করে ওনাদের ডেকে নিন আর বলুন যে কাবাডিওয়ালা গৌরব এসেছে এবং তার কাছে একটা খুব জরুরি জিনিস আছে। ওনাদের বলুন জলদি বাড়ি আসতে, আমাকেও বেরোতে হবে। আমার কথা শুনে তিনি বললেন, সব ঠিক আছে তো গৌরব? এমন কি জরুরি জিনিস যার জন্য আপনি এত অস্থির হচ্ছেন? আপনি আমাকে বলুন। তাকে এখন খুব স্বাভাবিক দেখাচ্ছিল, হয়তো সে পরিস্থিতি বুঝতে পেরেছিল। আমি আবারও বললাম, খুব ভালো হবে যদি আপনি আপনার বাবার সাথে আমার কথা বলিয়ে দেন অথবা ওনাকে বলুন বাড়িতে আসতে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আজ বাবার খুব জরুরি মিটিং আছে। আপনি জানেন আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, ঋণে একদম ডুবে গেছি। বাবা ইনভেস্টমেন্টের জন্যই গিয়েছেন, আমাদের এই সময় খুব লোকসান হয়ে গেছে। কিন্তু আমি ফোন করে ওনাকে বলে দিচ্ছি যে আপনার কোনো জরুরি কাজ আছে। এই বলে সে চলে গেল। অথচ আমি আমার জায়গায় অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। এই বড় বাড়ি, বড় বড় গাড়ি থাকার পরও ওনারা এত সমস্যায় ছিলেন। এখন আমার নিজের ওপর রাগ হতে লাগল। আমার নিজের কাছেই খুব খারাপ লাগছিল যে আমি কেন এক মুহূর্তের জন্য নিজের মনে লোভ জন্মাতে দিয়েছিলাম। কাশ আমি এমনটা না করতাম। আমি নিজেকে খুব বকা দিলাম এবং নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে ভবিষ্যতে আমি কখনো অন্য কারোর জিনিস দেখে মনে লোভ জন্মাব না। আর আকাশের দিকে তাকিয়ে আমি ওপরমলার কাছে ক্ষমা চাইলাম। তারপর আমি আমার মায়ের কথা ভাবলাম, যিনি আমার ভাবনার মধ্যে এসেও আমাকে সঠিক পথে চলার হদিশ দিয়েছিলেন, আমাকে পথভ্রষ্ট হতে দেননি। কিছুক্ষণ পরেই হিমাংশী এলো এবং আমাকে দেখে বলল যে বাবা একটু অবাক হয়েছেন, কিন্তু আধ ঘন্টার মধ্যে চলে আসছেন। আপনি যদি বলেন তবে আমি আপনার জন্য চা বানাতে পারি। তার কথা শুনে আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন সে নিঃশব্দে রান্নাঘরের দিকে চলে গেল। আমার বুক দুরু করছিল। এই লোকগুলো কি আমাকে কোনো পুরস্কার দেবে নাকি ওনাদের কাজ মিটিয়ে নিয়ে আমাকে অপমান করে তাড়িয়ে দেবে? কিন্তু বলে না, আপনি যখন কারোর জন্য ভালো করেন তখন ওপরওয়ালা আপনার সাথে কখনো খারাপ হতে দেন না। 10 মিনিট পর সে চা নিয়ে ফিরে এলো। একজন কাবাড়িওয়ালার কাছে যদি এমন সম্মান পেতে শুরু করে তবে তার জীবনই বদলে যায়। আমার অবস্থাও কিছু তেমনই ছিল। সে এগিয়ে এসে আমার সামনে চা রাখল এবং খুব নম্রভাবে বলল, আমি আজ পর্যন্ত কখনো নিজে কারোর জন্য চা বানাইনি, কিন্তু আজ আমি আপনার জন্য চা বানিয়েছি। খেয়ে বলুন কেমন হয়েছে। একবার আমি আমার মাকে বানিয়ে খাইয়েছিলাম, তিনি আমার এত প্রশংসা করেছিলেন এবং পুরস্কারও দিয়েছিলেন। ওনার আমার হাতের চা খুব পছন্দ হয়েছিল, আর এখন উনি সবসময় আমার হাতের চাই খান। আমি কোনো কথা না বলে কাপটা ঠোঁটে ছোঁয়ালাম। যেমনই প্রথম চুমুক আমার গলায় নামল, চায়ের স্বাদ খুব ভালো ছিল, আমার মুখ মিষ্টি হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে বললাম, চা সত্যিই খুব ভালো হয়েছে। এখন আমি তো এত বড় লোক নই যে আপনার মতো ধনী মহিলাদের পুরস্কার দিতে পারি। আমার কথা শুনে সে রাগের সাথে বলল, আমি মহিলা নই, এখনও মেয়ে। তখন আমি হাসলাম এবং ওনার দিকে তাকিয়ে বললাম, মহিলাও মেয়েকেই বলে, আমি কোনো ভুল কথা বলিনি। আমার কথা শুনে সে অদ্ভুতভাবে খিলখিল করে হাসতে শুরু করল। তার এত জোরে হাসা আমার বুদ্ধির বাইরে ছিল, কিন্তু আমি এমন কোনো কথা বলতে চাইছিলাম না যাতে তার মনের অবস্থা আরও বেড়ে যায়। সে আমার দিকে তাকিয়ে বলছিল, গৌরব, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে?
আমি খুব ভালো মেয়ে, অনেক পড়াশোনা করি, কারোর সাথে কথা বলি না, কোনো ছেলের সাথে বন্ধুত্বও করি না, শুধু আমি আমার নিজের মনে মগ্ন থাকি। আমি তোমার খুব খেয়াল রাখব, আমরা দুজন খুব ভালো বন্ধু হতে পারি। তার কথা শুনে আমি মাথা নেড়ে না বললাম। আমার ধারণা ছিল যে সে এই ধরনের কোনো না কোনো কথা অবশ্যই বলবে, তাই আমি উত্তর আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আমি মাথা নেড়ে না বলে বললাম, আমি জানি যে আপনি আমাকে পছন্দ করেন। আপনার পছন্দ কোন ধরনের সেই বিষয়ে আমার ধারণা নেই। আপনি বন্ধুত্ব করতে চান নাকি আমাকে নিজের জীবনসঙ্গী বানাতে চান, সেটা ওপরওয়ালাই জানেন। কিন্তু আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। হিমাংশী ম্যাডাম, ওপরওয়ালার দোহাই আমার জীবনকে আর কঠিন করবেন না। আপনি আর আমি দুজন আলাদা মানুষ, আমাদের জীবন খুব আলাদা। দয়া করে আপনি আমাকে বিরক্ত করবেন না। আমি খুব অস্থির হচ্ছি। যখন থেকে আমি আপনাকে দেখেছি, প্রথম নজরেই চিনে নিয়েছিলাম যে আপনি আমার ব্যাপারে কি ভাবেন, আপনার মনে আমার জন্য কি আছে। কিন্তু আমি কখনো আপনাকে সায় দিইনি, কারণ আমি জানতাম আমি কোথায় আছি আর আপনি কোথায় আছেন। দয়া করে ভালো হবে যদি আপনি আমার সমস্যা আর না বাড়ান এবং আমার থেকে যতটা দূরে সম্ভব থাকা যায় ততটা থাকেন। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে চাই না। আমি জানি আমার কি মর্যাদা আর আপনার কি মর্যাদা। আমি কখনো আপনার পাশে দাঁড়াতে পারব না। দয়া করে আমাকে বিরক্ত করা ছেড়ে দিন। আমার কথা শুনে সে কোনো জবাব দিল না, শুধু চুপচাপ মাথা ধরে বসে পড়ল। ঠিক 15 মিনিট পরে ঘরের দরজা খুলল এবং হিমাংশী ম্যাডামের বাবা ভেতরে এলেন। ওনাকে দেখেই আমি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুমি আমাকে কেন ডেকেছ? শেষমেশ তোমার কাছে আমাদের এমন কি জিনিস আছে যা তুমি আমাকে দিতে চাও? এমন কি জরুরি জিনিস ছিল যার জন্য তুমি আমাকে এখান পর্যন্ত ডেকে আনলে? ওনার কথা শুনে আমি বললাম, আপনার বাবা সরকারি অফিসার ছিলেন? তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, তুমি কি শুধু এটা জিজ্ঞেস করার জন্য এখানে ডেকেছ? এই কথা তো তুমি হিমাংশীকেও জিজ্ঞেস করতে পারতে। অথচ আমি না বলে মাথা নেড়ে বললাম, আরে না স্যার, সমস্যা অন্য কিছু। আসলে আজ আমি আপনাদের বাড়িতে এসেছিলাম। আপনার মেয়ে আমাকে বই দিয়েছিলেন। আমি একজন কাবাড়িওয়ালা, আপনি তো এই বিষয়ে নিশ্চয়ই জানেন। তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। আমি আরও বললাম, যখন আমি বাড়ি পৌঁছলাম এবং বইগুলো দেখা শুরু করলাম, তখন সেই বইয়ের মধ্যে আমি একটা খাম পেলাম। আর যখন আমি ওই খামটা খুলে দেখলাম, তখন তাতে একটা সরকারি বন্ড ছিল। মানে আপনার বাবারই কোনো বন্ড হবে, যা তিনি কোনো বইয়ের মধ্যে রেখেছিলেন। ওটাই আমি আপনাকে ফেরত দিতে এসেছি। আমি ওই বন্ডের ব্যাপারে গুগলে সার্চ করেছি, ওটা প্রায় কোটি টাকার। আমি কখনো কোনো ভুল কাজ করতে চাইনি, তাই আমি যখনই ওই বন্ডটা পেলাম, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে এলাম। আমার কথা শুনে তিনি নিজের জায়গায় একদম অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি ওই বন্ড ওনার দিকে বাড়িয়ে দিলাম এবং মাথা নিচু করে বললাম, আমার ইচ্ছে প্রথমে এটাকে আত্মসাৎ করার, কিন্তু এটা অন্য কারোর আমানত ছিল। আমি এভাবে এর ওপর নিজের অধিকার ফলাতে পারতাম না, আর না এত বড় ভুল করতে পারতাম। এই আমানত আমাকে আপনাদের পর্যন্ত পৌঁছে দিতেই হতো, আর সেটা আমি করে দিয়েছি। আমি কারোর সাথে খারাপ কিছু করে নিজের জীবন কঠিন করতে চাইনি, কারণ আমি জানি যে মানুষ যদি কারো সাথে খারাপ করে তবে তার সাথেও কখনো ভালো হতে পারে না, আর অপরবেলা তাকে সাজা বা শাস্তি অবশ্যই দেন। তাই আমি ভেবেছিলাম যে আমি এটা কখনো নিজের কাছে রাখব না, আর আমি সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে চলে এলাম। এখন আমি আপনাদের জিনিস আপনাদের ফিরিয়ে দিয়েছি, তাই এখন আমাকে যাওয়ার অনুমতি দিন। আমার কথা শুনে তিনি কোনো জবাব দেননি, শুধু ওই বন্ডগুলো খুলে দেখা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো এই মুহূর্তে আমার টাকার কত প্রয়োজন ছিল? লোকেদের কাছে ভিক্ষা চাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস হচ্ছে না যে বাবা এই বন্ডগুলো এত ফালতু একটা বইয়ের মধ্যে রেখেছিলেন, যেদিকে আমাদের নজরই ছিল না। আমি খোঁজার অনেক চেষ্টা করেছিলাম। আমি এর বিষয়ে জানতাম। আমি লাইব্রেরির প্রতিটি বই তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু তবু আমি এটা পাইনি। আর তুমি একবারে এটা খুঁজে বের করলে। আমি তোমার এই এহসান কখনো ভুলব না। তুমি খুব ভালো একজন মানুষ। তুমি জানো না আমার এই মুহূর্তে এর কতটা দরকার ছিল। যদি এটা আমি না পেতাম, তবে হয়তো আজ আমি রাস্তায় চলে আসতাম। আমাকে আমার পরিবারের সাথে এই বাড়ি ছেড়েও চলে যেতে হতো। তুমি অনেক ভালো মানুষ। তুমি আমাকে অনেক সাহায্য করেছ। ওপরওয়ালা তোমাকে এর ফল অবশ্যই দেবেন। এই বলেই তিনি আমার সামনে হাত জোড় করলেন। তখন আমি ওনার হাত ধরে বললাম, ব্যাস স্যার, আমার জন্য প্রার্থনা করবেন, আর কখনো আমার জন্য কোনো কাজ থাকলে অবশ্যই জানাবেন। আমাকে অবশ্যই মনে করবেন। আমার একটা ভালো চাকরির প্রয়োজন। আপনার কাছে যদি আমার জন্য কোনো ভালো চাকরি থাকে তবে আমাকে অবশ্যই জানাবেন।
আমি খুব বেশি পড়াশুনো জানি না ঠিকই, কিন্তু আমার মাথা খুব জোরে চলে। বাকি আপনারা নিজেরাই বুদ্ধিমান। আমার চাকরির খুব প্রয়োজন। আমি একজন কবাড়িওয়ালা, আমার এতে সংসার চলে না। আমার মা অসুস্থ, ওনার অপারেশন হওয়া খুব জরুরি। যদি ওনার অপারেশন না হয় তবে হয়তো জানি না কি হয়ে যাবে। আমি শুধু ওনাকে ঠিক করতে চাই আর ওনাকে একটা ভালো জীবন দিতে চাই। আমার মা আমার জন্য অনেক কিছু করেছেন, আমি ওনার প্রতিদান দিতে চাই, ওনাকে হাসি খুশি দেখতে চাই। যদি আমার জন্য আপনার কাছে কোনো চাকরি থাকে তবে অবশ্যই জানাবেন। এখন আমাকে যেতে দিন। তিনি বললেন, আরে সে কি কথা, তুমি কিছু না খেয়ে কিভাবে যেতে পারো? তুমি আমাদের এত বড় একটা কাজ করে দিয়েছ, আমি তোমাকে খাবার না খাইয়ে যেতে দেব না। তোমার মতো সৎ লোকেদেরই আমার প্রয়োজন। আমি তোমাকে চাকরিতে অবশ্যই রাখব, কিন্তু আপাতত আমার নিজের সমস্যাগুলো মিটে যাক। তুমি একদমই এভাবে যেতে পারো না, তুমি খাবার খেয়েই যাবে। তুমি আমাকে অনেক সাহায্য করেছ, আর আমি এই কথা কখনো ভুলব না। এই বলে তিনি আমাকে বসার ইশারা করলেন, কিন্তু আমি ওনাকে অনেক মানা করলাম এবং বললাম যে আমার খুব জরুরি কাজ আছে। আমাকে আমার মায়ের সাথে বাজারে যেতে হবে এবং ওনার ওষুধও নিয়ে আসতে হবে। প্লিজ স্যার, আমাকে যেতে দিন, আমি আবার অবশ্যই আসব। যদি আমার জন্য কোনো কাজ থাকে তবে আপনি আমাকে অবশ্যই জানাবেন। এই বলে আমি ওনাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। আমি জানতাম যে এই সব বড় বড় লোকেরা নিজেদের কাজ মিটিয়ে নিয়ে অন্যকে ভুলে যায়, কিন্তু আমি জানতামই না যে ওপরওয়ালা আমাকে কেমন সময় দেখাতে চলেছেন। 2 দিন নিঃশব্দে কেটে গেল। মা আমাকে এই সময়ের মধ্যে অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি কোনো জবাব দিইনি। আমি আমার মাকে সত্য বলে ওনার মন ভাঙতে চাইছিলাম না। ওনার খুব বড় স্বপ্ন ছিল একজন ধনী মহিলা হওয়ার, কিন্তু আমি কি করতে পারতাম? আমি নিজেও নিরুপায় ছিলাম। এই মাঝের সময়টুকুতে হিমাংশী ম্যাডামের কথা আমার খুব মনে পড়েছিল। আমি কিভাবে ওনার মুখের ওপর ওনাকে মানা করে দিয়েছিলাম, ওনার মনকে নিজের পায়ের নিচে পিষে দিয়েছিলাম। কিন্তু আমি আমার আর ওনার মর্যাদার পার্থক্য জানতাম, তাই আমি ওনাকে এমন কোনো সান্ত্বনা দিতে চাইনি যা ভবিষ্যতে আমাদেরই ক্ষতি করত। আমি জানতাম যে আমরা দুজন কখনো এক হতে পারতাম না। আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল। আমি যদি ওনার সাথে কথা বলতাম তবে আমারই অপমান হতো। ওনার বাড়ির লোকেরা আমার ব্যাপারে কি ভাবতেন, তাই আমি কোনো কথা বলতে চাইনি। আরও 1 সপ্তাহ কেটে গেল, আর আজ দিনটি অন্য দিনগুলোর মতোই ছিল। আজ আমার ইচ্ছে ছিল পাড়ায় পাড়ায় ঘুরে রদ্দি মাল জমা করার। আমি নিজের ঘরেই বসেছিলাম, তখন আমার বাড়ির দরজায় টোকা পড়ল। মা দরজা খুললেন, আমিও তখন বাইরে এলাম। দরজা খুলতেই সামনে আর কেউ নয় বরং হিমাংশী ম্যাডাম, ওনার বাবা আর ওনার মা দাঁড়িয়েছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে এত বড় লোক আমার বাড়িতে কিভাবে চলে এলেন। মাও অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। আমি সাথে সাথে এগিয়ে গেলাম এবং হিমাংশীর বাবা সুদেশ সাহেব আমার সাথে হাত মেলালেন এবং বললেন, তুমি তো এমনভাবে গায়েব হয়ে গেলে যে ফিরে আমাদের কোনো খবরই নিলে না। তুমি জানো কত কষ্টে আমরা তোমার ঠিকানা খুঁজে বের করেছি। আমরা বাড়ি বাড়ি তোমার ঠিকানা জিজ্ঞেস করতে করতে এখানে এসেছি। এখন কি ভেতরেও ডাকবে না? আমি সাথে সাথে বললাম, আরে না না স্যার, আসুন, এটা আপনাদেরই বাড়ি। আপনি আমাকে বলে দিলে আমি নিজেই আপনাকে বাড়ির ঠিকানা দিয়ে দিতাম, আপনাকে এত কষ্ট করতেই হতো না। তখন তিনি ভেতরের দিকে এগোতে এগোতে বললেন, এখন যখন আত্মীয়তাই করতে হবে তখন আবার কষ্ট কিসের? কোনো ব্যাপার না, এমন হয়। এসো, বসো, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। এই বলেই তিনি আমাকে সামনের চারপাইতে বসার ইশারা করলেন। আমি একটু অবাক হলাম ঠিকই, কিন্তু চুপচাপ বসে পড়লাম। মা এখনও আমাকে অবাক দৃষ্টিতে দেখছিলেন। আমি হিমাংশীকে দেখলাম, সে একদম চুপ করে বসেছিল। কিছুক্ষণ পর সুদেশ সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, তুমি জানো, তোমার কারণে আজ আমি কত বড় বিপদ থেকে বেরিয়ে এসেছি। তুমি জানো, যদি তুমি সময় মতো ওই বন্ডগুলো আমাকে ফেরত না দিতে, তবে আমি আজ তোমার সামনে এভাবে বেঁচে দাঁড়িয়ে থাকতাম না। আমার অবস্থা খুব খারাপ ছিল, হয়তো আমাকে রাস্তায় দেখা যেত। ঋণ আমার উপর এত বেড়ে গিয়েছিল যে আমি মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কিন্তু এখন আমি সব সমস্যা থেকে মুক্ত হয়েছি, সবার ঋণ শোধ করে দিয়েছি, নিজের ব্যবসাকে আবার গুছিয়ে নিয়েছি। আর আমি ঠিক করেছি যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম এবং ওনার দিকে তাকিয়ে বললাম, ওপরওয়ালা আপনার মনের ইচ্ছা পূরণ করুন, আর অনেক অনেক অভিনন্দন, আপনার সমস্যাগুলো মিটে গেছে। আমার দ্বারা যা সম্ভব ছিল আমি তা করেছি, এতে বড় কোনো ব্যাপার নেই। ওটা আপনাদের জিনিস ছিল, আপনাদের কাছে পৌঁছনো আমার কাজ ছিল, সেটা আমি করে দিয়েছি। এর ফল আমাকে ওপরওয়ালা দেবেন।
তিনি বললেন, তুমি এবারের ফল পাবে। তুমি আমাকে বলেছিলে যে তোমাকে চাকরি করতে হবে, এমন কোনো চাকরি যা তোমার জন্য লাভদায়ক হবে আর ভালো হবে। তোমার বুদ্ধি খুব প্রখর। তুমি আমার ব্যবসার ব্যাপারে সামান্য হলেও জানো যে আমি কনস্ট্রাকশনের কাজ করি, আর আমার এমন একজন সৎ মানুষের প্রয়োজন যে পরিশ্রমী হবে এবং লোকেদের সাথে ডিল করতে জানবে। তোমার কাবাডি মালের ব্যবসা, তুমি লোকেদের সাথে খুব ভালো করে কথা বলতে জানো। ব্যাস, এখন তোমাকে ওখানে নিজের বুদ্ধিকে আরও কাজে লাগাতে হবে। আমি তোমাকে সেখানে কাজ দেব, আর তার পাশাপাশি আমি তোমাকে আমার মেয়ের বিয়েও দিতে চাই। তোমাকে একটা বাড়ি দিতে চাই, একটা গাড়ি দিতে চাই, তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে চাই। ওনার কথা শুনে আমি অবাক হয়ে ওনার মুখের দিকে তাকালাম এবং মাথা নেড়ে না বলে বললাম, না স্যার, আমি আপনার এই এহসান নিতে পারব না। যদি আপনি আমাকে চাকরি দেন তবে আমি সবসময় আপনাকে ধন্যবাদ জানাব। কিন্তু হিমাংশী ম্যাডাম শিক্ষিত মেয়ে, আর আমার কাছে শুধু এই ছোট বাড়িটা আছে। আমি ওনার জীবনসঙ্গী কিভাবে হতে পারি? এমনটা কখনো হতে পারে না। হিমাংশী ম্যাডাম আমার সাথে খুশি থাকতে পারবেন না। উনার আরামদায়ক জিনিসের অভ্যেস থাকবে, কিন্তু আমি হয়তো কখনো ওনাকে তেমন জিনিস দিতে পারব না। আমি কোনো কল্পনার জগতে বাস করা মানুষ ছিলাম না। আমি বাস্তবকে পছন্দ করতাম, আর বাস্তবকেই মেনে নিতে জানতাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু যখন আমি নিজে থেকে তোমাকে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছি, তখন এতে সমস্যা কি? তুমি ওকে খুশি রাখবে। যে মানুষ এত গরিব হওয়ার পরও এত সৎ হতে পারে, সে আমার মেয়ের সাথে কখনো কিছু খারাপ করবে না। আমি সব সময় ভেবেছিলাম নিজের মেয়ের বিয়ে কোনো বড় ব্যবসায়ীর সাথে দেব, আর তারপর তাদের সাথে মিলে ব্যবসা করব। কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে সব কিছু ব্যবসা দিয়ে হয় না, কিছু জিনিস সততা দিয়েও হয়। আমার মেয়েও তোমাকে খুব পছন্দ করে, আর আমার ধারণা যে তোমারও আমার মেয়েকে পছন্দ হয়েই যাবে। আমি আমার মেয়ের প্রতিটি ইচ্ছে পূরণ করি। আমি চাই না আমার মেয়ের কোনো ইচ্ছে অপূর্ণ থাকুক। এবার বলো, তুমি কি আমার সাথে কাজ করবে? আমি কিছুক্ষণ চুপ থাকলাম এবং তারপর আমি আমার মায়ের দিকে তাকালাম। ওনার মুখের রঙই বদলে গিয়েছিল, খুশিতে ওনার চোখ ভিজে আসছিল। আমি চেয়েও মানা করতে পারলাম না এবং তারপর আমি হ্যাঁ বলে দিলাম। আমার মনে হচ্ছিল এইসব হয়তো স্বপ্ন হবে, কিন্তু তেমনটা ছিল না। পরের দিনই তিনি আমাকে নিজের সাথে সাইটে নিয়ে গেলেন এবং ছোট ছোট জিনিসগুলো আমাকে খুব ভালো করে বোঝাতে লাগলেন। পুরো একটা মাস আমার খুব অস্থিরতায় কেটেছিল। আমি বিশেষ কিছু বুঝতে পারতাম না, সব আমার মাথার ওপর দিয়ে চলে যেত। এই 1 মাসের মধ্যে হিমাংশীর সাথে আমার 2 বার ফোনে কথা হয়েছিল। সে আমাকে শুধু এটুকুই বলেছিল, তোমার ঘাবড়ানোর কোনো দরকার নেই। যতক্ষণ না তুমি সফল হচ্ছ, আমি সব সময় তোমার সাথে থাকব। ভালোবাসা এরই নাম। যখন তোমার সঙ্গী অস্থির হবে, বিপদে থাকবে, তখন সেই মানুষকে সাহায্য করা উচিত। আর আমি তোমাকে সাহায্য করছি। তোমার কোনো জিনিসের প্রয়োজন হলে তুমি কিছু না ভেবেই আমাকে বলতে পারো। কিন্তু আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যখন এই মেয়েটিকে বিয়ে করব তখন এর কোনো উপকার নেব না, বরং ওকে রানীর মতো করে রাখব। যে মেয়েটি আমার দারিদ্র্য দেখেও আমাকে নিজের জন্য পছন্দ করেছে, সে কত ভালো মনের হবে। এইসব কথা ভেবে আমি বিয়ের জন্যেও হ্যাঁ বলে দিয়েছিলাম। প্রায় 6 মাস পর আমি পুরো কাজটা বুঝে গিয়েছিলাম। বুদ্ধি প্রখর হওয়ার কারণে আমি লোকেদের নিজের কথার জালে এমনভাবে আটকে নিতাম যে তারা নিজেরাই অবাক হয়ে যেত। ব্যক্তিত্বও এত ভালো ছিল যে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। 6 মাসের ভেতরে আমি নিজের বাড়িও বানিয়ে ফেলেছিলাম। বাবা জায়গাটা অনেক বড় কিনে রেখেছিলেন, কিন্তু শুধু টাকা না থাকার কারণে আমি কখনো ওটা তৈরি করতে পারিনি। প্রায় 1 বছর পর আমি হিমাংশীকে বিয়ে করেছিলাম। আজ সে আমার স্ত্রী হয়ে আমার ঘরে এসেছে। আমার পুরো জীবন বদলে গেছে। ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, স্ত্রী আছে। মায়ের কাছে সেই সব খুশি আছে যার স্বপ্ন তিনি সব সময় দেখে এসেছিলেন। আর মায়ের অপারেশনও হয়ে গেছে। এখন তিনি একদম ঠিক আছেন। এই সব আমি হিমাংশীর কারণে পেয়েছি, আর আমার সততার কারণে। যদি আমি সততার সাথে না চলতাম, সেদিন ওনাদের আমানত ফেরত না দিতাম, তবে হয়তো আজ আমার কাছে কিছুই থাকতো না। না থাকতো এই শান্তি, আর না থাকতো এই সব খুশি। হয়তো টাকা থাকতো, এই বাড়ি ব্যবসা থাকতো, কিন্তু মনের সেই শান্তি পেতাম না যা এখন পাচ্ছি। আমি সব মানুষকে এটাই বলতে চাই যে টাকা দেখে নিজের নিয়ত কখনো খারাপ হতে দিও না। নিজের ওপর ভরসা রেখো যে তোমরা সব কিছু করতে পারো।